আজ আমরা নিষিদ্ধা গল্পের একটা বিশেষ অংশ নিয়ে কথা বলবো। গল্পটা যেভাবে শুরু হচ্ছে আর কি, বনমালী নামে একজন স্কুল মাস্টার। উনি স্কুল থেকে ফিরছেন বিকেল 4:30 বাজে, সাইকেলে করে ফিরছেন, মানে বাড়ি পৌঁছতে বেশ রাত হয়ে যাবে। হ্যাঁ ঠিক। আর ওই ফেরার পথেই পড়ে নিশ্চিন্দপুর মোড়। ওখানে রহিম চাটার একটা চায়ের দোকান আছে। বনমালীবাবু প্রায়ই সেখানে একটু দাঁড়ান। সেদিনও দাঁড়ালেন তাহলে? একটু চা খাবেন বলে। হ্যাঁ, সেদিনও তাই। একটু জিরিয়ে নেওয়া, চা খাওয়া, এরকম। কিন্তু দোকানে বসার প্রায় সাথে সাথেই কি হলো? পাড়ার ভেতরের দিক থেকে একটা ভয়ঙ্কর চিৎকার, চেঁচামেচি শোনা গেল। শুধু চেঁচামেচি নাকি অন্য কিছু? না, শুধু হইচই নয়, কেমন যেন একটা অসহায় মানুষের কান্না মেশানো চিৎকার, একটা মারণ চিৎকার যাকে বলে। ওহ, শুনেই তো গা ছমছম করে। একদম। দোকানের সবাই উৎকণ্ঠ হয়ে উঠল। রহিম চাচা তো সঙ্গে সঙ্গে পাড়ার ভেতরের দিকে ছুটলেন কি হয়েছে দেখতে। আর বনমালীবাবু? উনিও গেলেন। হ্যাঁ, উনিও গেলেন। প্রথমে একটু ইতস্তত করছিলেন, কিন্তু তারপর রহিম চাচার পেছন পেছন গেলেন আর কি। ভেতরে ঢুকে কি দেখলেন তারা? নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু। হ্যাঁ, দৃশ্যটা খুবই ভয়ঙ্কর। দেখলেন যে পাড়ার কিছু মেয়ে, অন্য মেয়েরা একটা মেয়ের উপর ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ, মেয়েরা মিলে আরেকটা মেয়েকে মারছে? হ্যাঁ, মেয়েটা পালাবার চেষ্টা করছে, আর বাকিরা সব মিলে ওকে তাড়া করছে। কেউ মারছে, কেউ চুল ধরে টানছে, ঘোরাচ্ছে, যেন জঙ্গলে শিকার ধরেছে। কি সাংঘাতিক অবস্থা দেখে রহিম চাচা আর স্থির থাকতে পারলেন না। উনি ছুটে গিয়ে মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করলেন। পারলেন বাঁচাতে? ওনাকে দেখে বেশিরভাগ মেয়েই পালিয়ে গেল, কিন্তু 3 জন তখনও মেয়েটাকে মারছিল। রহিম চাচা যখন জোর করে ওদের সরালেন, তখন তারা উল্টে রহিম চাচার উপরই রেগে গেল। রেগে গেল কেন? রহিম চাচা তো ঠিকই করেছেন। সেটাই। রহিম চাচা ধমকে উঠে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কেন এরকম করছিস তোরা, মেয়েটাকে মারছিস কেন? ওরা কি বলল? একজন হাঁপাতে হাঁপাতে বলল, এর নজর খারাপ। নজর খারাপ মানে? ঠিক বুঝলাম না। ওদের বিশ্বাস ওই মেয়েটার চাহনি খুব অশুভ। সে যদি পাড়ায় ঢোকে তাহলে নাকি বাচ্চাদের অমঙ্গল হয়। বাচ্চারা ভয় পায়, দেখতে দেখতে শুকিয়ে যায়, অসুস্থ হয়ে করে। কি আশ্চর্য! কুসংস্কার আর কি। একদম। বলল যে ডাক্তার কবিরাজ দেখিও নাকি কোনো লাভ হয় না, তাই ওকে পাড়া ছাড়া করতে হবে। এই জন্যই মারধর। বনমালীবাবু তো পুরো ব্যাপারটা শুনছিলেন চুপচাপ দাঁড়িয়ে। ওনার কেমন লাগছিল? ওনার একদিকে খুব রাগ হচ্ছিল এই কুসংস্কার দেখে, আবার অন্যদিকে এই যুক্তি শুনে হাসিও পাচ্ছিল। উনি ওই মেয়েগুলোর হাবভাবও লক্ষ্য করছিলেন। বিশেষ করে যে জবাব দিচ্ছিল তার মধ্যে একটা কেমন যেন হিংস্র ভঙ্গি ছিল। আর আক্রান্ত মেয়েটা, তার কি অবস্থা? তার অবস্থা খুবই খারাপ। সারা শরীর দিয়ে রক্ত পড়ছে, শাড়িটা ভিজে একদম লাল হয়ে গেছে। ভয়ে যন্ত্রণায় সে রহিম চাচার পেছনে লুকানোর চেষ্টা করছে। চেহারা কেমন? চেহারাটাও কেমন অদ্ভুত। দেখলেই বোঝা যায় অনেক দিন ধরে অপুষ্টি অত্যাচার চলছে। গায়ের রং তামাটে, যেন শ্মশানের আধপোড়া কাঠ দিয়ে গড়া একটা মূর্তি। কপালে আবার দুটো গভীর গর্তের মতো, শীর্ণ চেহারা। সব মিলিয়ে মনে হচ্ছিল যেন একটা জীবন্ত ভূত। হুফ, ভাবা যায় না। আচ্ছা, এই মেয়েটা কে? ওর নাম কি? কেন ওর এই অবস্থা? হ্যাঁ, এই প্রশ্নগুলোই বনমালীর মনেও এসেছিল। পরে উনি রহিম চাচার কাছে এই মেয়েটার পরিচয় জানতে পারেন। ওর নাম রঞ্জনা ঘোষ। রঞ্জনা ঘোষ? যদিও লোকে ওকে পরে অন্য নামেও ডাকতে শুরু করে, কিন্তু শুরুতে ওর নাম রঞ্জনা। ওর অতীতটা কেমন ছিল? ও কি সবসময় এরকম? না, একদমই না। রহিম চাচার কাছে যা শোনা গেল তাতে জানা যায় ছোটবেলায় রঞ্জনা ছিল খুব হাসি খুশি চঞ্চল একটা মেয়ে, বেশ মিষ্টি স্বভাবের। তাহলে কি করে এই অবস্থা হলো? ঘটনাটা শুরু হয় ওর বিয়ের পর থেকে। এক বিয়েবাড়িতে হারাধান বা হারা নামে একজনের সাথে ওর আলাপ হয়। সেখান থেকে প্রেম, তারপর বিয়ে? হ্যাঁ, কিন্তু বাড়ির অমতে বিয়েটা হয়েছিল, তাই বাপের বাড়ির দরজা ওর জন্য বন্ধ হয়ে যায়। ও, তারপর নতুন সংসার কেমন ছিল? নতুন সংসারে প্রথম থেকে অভাব, খুব কষ্ট। ধীরে ধীরে ভালোবাসাও যেন ফিকে হতে শুরু করে। হারা কাজের খোঁজে রোজগারের জন্য বাইরে বাইরে ঘুরতে লাগলো। রঞ্জনা একা থাকতো? হ্যাঁ, রঞ্জনা একা একাই ঘরে থাকত। ওর এই একাকিত্ব দেখে হারা একবার ওর জন্য একটা পুতুল এনে দিয়েছিল, যেন ওটাই ওর সঙ্গী। তারপর ওদের ছেলে হলো, তাই না? বাবাই? ঠিক। পরে ওদের ছেলে বাবাই জন্মায়। ছোট্ট সংসারে অভাব থাকলেও বাবাইকে নিয়ে একটা আনন্দ ফিরে আসে। বাবাই বন্ধুদের সাথে খেলতো, মায়ের কোলে ঘুমাতো, দিন কাটছিল আর কি। কিন্তু এই সুখটাও টিকলো না বলছেন? না, সুখ বেশি দিন সইল না। একদিন হারা
মানে ওর স্বামী জন খেটে বাড়ি ফিরেছে। সারাদিন কাজ করে খুব তৃষ্ণার্ত ছিল, কিন্তু বাড়ি ফিরে দেখে ঘরে এক ফোঁটা জল নেই। রঞ্জনা সেদিন খুব অসুস্থ ছিল, তলপেটে ভীষণ যন্ত্রণা হচ্ছিল, তাই জল আনতে যেতে পারেনি। তারপর হারা নিশ্চয়ই খুব রেগে গিয়েছিল। ভীষণ। জল নেই শুনেই ও রঞ্জনাকে মারধর শুরু করে। এটাই ছিল প্রথমবার, মানে প্রথম শারীরিক অত্যাচার। রঞ্জনা কি করল? নিশ্চয়ই খুব কেঁদেছিল। না, এটাই তো অবাক করার মতো ব্যাপার। রঞ্জনা এত মার খেয়েও এক ফোঁটা কাঁদল না, শুধু স্থির চোখে, মানে একদম গভীর দৃষ্টিতে হারার দিকে তাকিয়ে রইল। শুধু তাকিয়ে রইল? হ্যাঁ, এরপর থেকে অত্যাচারটা প্রায় নিয়মিত হয়ে গেল। সামান্য কোনো ভুল হলেই মারধর। হারাও আস্তে আস্তে মদে আসক্ত হয়ে পড়ল। মদে আসক্ত? তাহলে তো আরো খারাপ অবস্থা। হ্যাঁ, নেশা করলে হারা আরও হিংস্র হয়ে উঠত। আবার নেশা কেটে গেলে ওর অনুতাপ হতো। কিন্তু হারা কিছুতেই বুঝতে পারত না রঞ্জনা মার খেয়ে কাঁদে না কেন, শুধু ওই রক্তবর্ণ চোখে ওর দিকে তাকিয়ে থাকে। ওই চাহনিটা কি হারাকে ভয় পাইয়া দিত? মনে হয় তাই। মানে ওই স্থির রক্তাভ চাহনিটা হারাকেও কেমন যেন অস্বস্তিতে ফেলত, হয়তো ভয়ও পেত। ও এর মানে বোঝার জন্য একজন বুড়িমার কাছে গিয়েছিল। তিনি কি বললেন? তিনি বললেন স্বামীকে দেবতা আর স্ত্রীকে লক্ষ্মী ভেবে ভক্তি করতে। কিন্তু তাতে হারার ঠিক মন ভরল না। তারপর সে গেল এক জটাধরী বাবার কাছে। ওই বাবা নাকি খুব মানে সিদ্ধ পুরুষ। সেই বাবা কি বিধান দিলেন? সেই বাবা ধ্যান করে বললেন, রঞ্জনা আসলে মানুষ নয়, সে একটা পিশাচিনী। পিশাচিনী? হ্যাঁ, বললেন ওর ওই রক্তচক্ষুই নাকি তার প্রমাণ, ওই চাহনি অমঙ্গলের লক্ষণ। বাবা হারাকে পরামর্শ দিলেন, যদি বাঁচতে চায়, যদি ছেলের মঙ্গল চায়, তাহলে রঞ্জনা যখন ঘুমিয়ে থাকবে তখন যেন চুপি চুপি পালিয়ে যায়। হারা কি তাই করল? বিশ্বাস করল এ কথা? প্রথমে একটু ইতস্তত করেছিল, কিন্তু শেষে ওই কুসংস্কারের ভয় আর ওই বাবার কথা সব মিলিয়ে সে ভয় পেয়ে গেল। আর একদিন রাতে রঞ্জনা যখন গভীর ঘুমে, হারা সত্যি ছেলেকে নিয়ে ঘর ছেড়ে পালিয়ে গেল। ঘুমন্ত অবস্থায় ওকে ফেলে রেখে? হ্যাঁ, ঘুমন্ত রঞ্জনাকে একা ফেলে ছেলেকে নিয়ে সে নিরুদ্দেশ হয়ে গেল। রঞ্জনা কখন জানতে পারল? ঘুম ভাঙার পর। ঘুম ভেঙে রঞ্জনা দেখে তার কোল খালি, স্বামী নেই, ছেলেও নেই, সে একেবারে একা। কি মর্মান্তিক। তারপর থেকে? সেই রাত থেকে আজ পর্যন্ত রঞ্জনা তার হারা আর বাবাইকে খুঁজে বেড়াচ্ছে, গ্রাম থেকে গ্রামান্তরে, পথে পথে। এই দীর্ঘদিনের অনাহার, অযত্ন, মানুষের অত্যাচার আর তার সাথে প্রিয়জন হারানোর এই অন্তহীন খোঁজ, এই সব মিলিয়েই হয়তো তার আজকের এই চেহারা, এই অবস্থা। তাহলে বোঝা যাচ্ছে নিশ্চিন্দিপুরে যে ঘটনাটা ঘটল, মানে গ্রামবাসীদের ওই নির্মম আক্রমণ, সেটার পিছনেও রয়েছে রঞ্জনার নিজের জীবনের এক গভীর দুঃখের, এক মর্মান্তিক অতীতের কাহিনী। ঠিক তাই, ঘটনাটা শুধু ওই মুহূর্তের কুসংস্কার বা হিংস্রতা নয়, এর শিকড়টা অনেক গভীরে। ওর ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি, সামাজিক বঞ্চনা, কুসংস্কার, অসহিষ্ণুতা, এই সব কিছু মিলেমিশে ওকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। সমাজ ওকে অন্য বানিয়ে দিয়েছে। এই গল্পটা শোনার পর সত্যি অনেক কিছু ভাবতে হয়। কিভাবে একজন মানুষ পারিপার্শ্বিক অবস্থার শিকার হয়ে এতটা প্রান্তিক হয়ে যেতে পারে? এখানে হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় সবার সোচার জন্য। আজকের দিনেও আমাদের আশেপাশে যারা একটু অন্যরকম দেখতে, বা যাদের আচরণ হয়তো আমরা ঠিক বুঝতে পারি না, কিংবা যারা হয়তো কোনো গভীর দুঃখ বা ট্রমা বয়ে বেড়াচ্ছে, তাদের প্রতি কি আমরা সবসময় সহানুভূতিশীল হতে পারি, নাকি মনের অজান্তেই একটা অদৃশ্য দেওয়াল তুলে দিই? হয়তো আমরা আক্ষরিক অর্থে কাউকে ডাইনি অপবাদ দিই না এখন, কিন্তু অন্য কোনো অজুহাতে কি আমরা তাদের দূরে সরিয়ে দিই না, তাদের একঘরে করে রাখি না? এটা ভাবার বিষয়।